ইয়ার্স বাংলাদেশকে স্বাভাবিক জায়গায় ফিরতে হবে। ফিরতে গেলে কি করতে হবে? বাংলাদেশ যদি এই মুহূর্তে বাঁচতে চায়, তোমাদের প্রতিটা অংশে প্রতিটা শোতে আমি যেটা বলি, বাংলাদেশের উচিত এই মুহূর্তে যে করে হোক ভোট করানো। বাংলাদেশের সাধারণ মানুষের বোঝা উচিত যে বাংলাদেশের ভোটটা ইজ এ নেসেসিটি, ইজ এ লাইফ সেভিং ড্রাগ। তারা যদি এই ওষুধটা না খায় তারা বাঁচবে না। এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে যারা আছে তারা কি করে সেনা প্রধান, তিন বাহিনীর প্রধানদের মধ্যে কোনো মিল নেই, একজন আরেকজনকে সরিয়ে। আমরা কালকেই এটা নিয়ে আলোচনা করছিলাম, আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে ছিলেন, ডিফেন্স বিশ্লেষক। তিনি বলছিলেন যে নাজমুল যিনি নৌবাহিনীর প্রধান, তিনি আজকে ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেই জায়গাটা পেতে চাইছে। ইউনুস ওয়াকারকে সরাতে চাইছেন, ওয়াকার ইউনুসকে সরাতে চাইছেন। নির্বাচনটা হবে কি করে? আবার বেশ কিছু সূত্র মারফত খবর উঠে আসছে যে সেখানে মেয়েদেরকে ভোটই দিতে দেওয়া হবে না, কারণ হয় তারা বিএনপিকে ভোট দেবে, না হয় আওয়ামী লীগকে ভোট দেবে। সেখানে ভোটার লিস্ট থেকে মেয়েদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটটা হবে কি করে? অ্যাবসলিউটলি এটাতে ফরেন ইন্টারভেনশন অলরেডি ঘটে গেছে, সুতরাং ফরেন ইন্টারভেনশনটা একটা পার্ট হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনসদের সাথে নিয়ে বসতে হবে। যদি বাংলাদেশকে মনে করো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি ভোট করাবে, তাহলে আমি আবার বলছি ওটা আরেকটা বড় সার্কাসে পরিণত করবে, এবং ওটা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেই পরিস্থিতি থাকাও যা, সেই সরকার না থাকাও তাই। সুতরাং যদি একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশকে যে ভোটটা করাতে হবে, ওটা ভীষণই কে করাবে? ইউনাইটেড নেশনস করালেও কি তার বিশ্বাসযোগ্যতা আজকে আছে? আমি ইউনাইটেড নেশনস বা কারোর নাম নিয়ে কিছু বলবো না, কারণ ইউনাইটেড নেশনসের কাজ নেই ভোট করানো, বা ইউনাইটেড নেশনস সেই পরিস্থিতি সৃষ্টি করবে সেরকম কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার বিশ্বাস বাংলাদেশে যে পরিকাঠামো আছে সেটা যদি গাইডেন্স চায়, আমি এখনও বলছি এই কথাটা, সেই গাইডেন্স দিয়েই বাংলাদেশে ভোট করাতে হবে। এবং সেই গাইডেন্স হয়তো যদি তারা ভারতবর্ষের সাথে যোগাযোগ করতে চায়, হয়তো ভারতবর্ষ ডাইরেক্ট ইন্টারেস্ট না নিলেও ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশে একটা ভালোভাবে খুব শান্তিপূর্ণ ভোট হোক, এবং সেটার জন্য যা যা পরিস্থিতি চাইবে কে? ইউনুস তো পাপেট আমেরিকার, আমেরিকা নিশ্চয়ই ভারতের ইন্টারফেয়ার চাইবে না। দেখো দিন বদলায়। আমরা আজকে কথা বলছি, আমরা অপারেশন সিঁদুরের দিন সকালবেলা কথা বলেছি, রাত্রেবেলা দেখেছি অপারেশন সিঁদুর ঘটে গেছে। আমরা আজকে ইউনিসকে ভাবছি ইউনিসই সর্বং সর্বা, ইউনিসই আমেরিকা সব ডিসাইড করছে, হয়তো 2 দিন 3 দিন 4 দিন বাদে সব বদলে গেল। এবার পয়েন্টটা হচ্ছে রাজনীতি বা জিওপলিটিক্স যে কোনো দিন যে কোনোভাবে বদলে যায়। ইউনিস যেটা মনে করছে যে এটা লাইফটা ভীষণ ইজি তার কাছে, ইউনিস মনে করছে সে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়ে এই দেশ ওই দেশ ঘুরে টাকা পয়সা কামালেই যথেষ্ট হয়ে যাচ্ছে। ইউনিস একটা কথা ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের যেমন একটা ইতিহাস আছে, এবং ভারতবর্ষের থেকেই বাংলাদেশ বা পাকিস্তানের সৃষ্টি, তাই জন্য ভারতবর্ষ নিজের ব্লাড লাইন খুব ভালো চেনে। ভারতবর্ষ জানে কোন নবটা কোন দিকে ঘোরালে কতটা টেম্পারেচার হয়। গরমকাল ঠান্ডা বাড়িয়ে দিলে এসিতে ভালো লাগবে, গরম বাড়িয়ে দিলে খারাপ লাগবে। ভারতবর্ষ জানে, ভারতবর্ষকে চ্যালেঞ্জ করছে ভারতবর্ষের বয়োজ্যেষ্ঠ লোক, ভারতবর্ষ বলতে পারো ম্যাচিওর ডিপ্লোমেসি, ভারতবর্ষ রেসপন্সিবল ডিপ্লোমেসি, ভারতবর্ষ শুনছে। ওরা আরও চেষ্টা করছে ভারতবর্ষকে ইনফ্লুয়েন্স করার, ভারতবর্ষ সেটাও শুনছে। কিন্তু ভারতবর্ষ জানে কখন সেই গর্জনটা দিতে হয়, এবং সেই গর্জনটা পাকিস্তান শোনার পর থেকে এলোমেলো বকছে, এবং সেই গর্জনটা যদি বাই চান্স বাংলাদেশ শুনতে পায়, তখন বাংলাদেশ আদপেও কথা বলার জায়গায় থাকবে কিনা এটা আমার সন্দেহ। কিন্তু এই যে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বুঝে নেবেন, সেদিন কি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে আসলে বাংলাদেশের এই খেলার পেছনে আমেরিকাই রয়েছে? দেখো এটা মাইট সাউন্ড লিটল ডিফারেন্ট। আমি তোমাকে বলছি বাংলাদেশ আমেরিকার অ্যালগোরিদমে তখনও ঢোকেনি, তখনও পেছন থেকে খেলছিল। আমেরিকা সব ইকোনমিক জোনেই নিজের মতো করে খেলে। বাংলাদেশ আমেরিকার মাইন্ড জোনে যেখানে ঢুকেছে সেটা বহুকাল আগে তাদের কক্সবাজার বলো বা ওই পোর্ট সংলগ্ন এরিয়া বলো, ওটা ওদের মাথায় ছিল। কিন্তু এই যে বৃহত্তর রাজনীতিটা, এটা আস্তে 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 তাদের ওইটা ওদের আস্তে 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 গ্রো করেছে। এবং এটা গ্রো করার পিছনে কারণ হচ্ছে মারাত্মক রকমভাবে ভারত, পাকিস্তান, চায়না, বাংলাদেশ এই সম্পর্কগুলো যেভাবে বদলে যাচ্ছিল, সেখান থেকে ওরা একটা ইকুয়েশন তৈরি করছে। দেখো এটা সবসময় এরকম হয় যে মাঝে মাঝে একরকম ভাবা হয়, তারপরে কাজ করতে গিয়ে দেখা গেল আর একটু ইম্প্রোভাইজ করার জায়গা আছে, তো ইম্প্রোভাইজ হলো এবং ইম্প্রোভাইজড হয়েছে। পয়েন্টটা হচ্ছে আমেরিকা একটা জিনিস ভুলে যাচ্ছে, আমেরিকা যেরকম
ভুল করেছে বহু। আমেরিকা যেরকম মনে রাখতে চায় যে তারা আফগানিস্তানের ব্যাপারে কি কি করেছে, সেরকম আমেরিকা ভিয়েতনামও মনে রেখেছে আশা করি। আমেরিকা এটাও মনে রেখেছে আশা করি যে আমেরিকা যবে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করতে গেছে তবে কী ধরনের রিটালিয়েশন পেয়েছে, কি কি লোকের দ্বারা রিটালিয়েশন পেয়েছে। আমেরিকা এটাতেও অসন্তুষ্ট আছে যে মায়ানমারের সাথে রাশিয়ার একটা সংযোগ ঘটেছে এবং সেটা খুব বড় দিকে যাচ্ছে। এবং আরেকটা কথাও বলে দিই, জুন মাসে ব্রাজিলে একটা বড় জিনিস ঘটতে চলেছে, জুলাই মাসে রিওতে, সেটার নাম হচ্ছে ব্রিক্স কনফারেন্স, সব থেকে বড় 2025-এ। এই কনফারেন্সটা আমি তোমাকে নাম করে লিখে একটা সাদা কাগজ দাও, আমি লিখে সই করে দিয়ে যাচ্ছি। এই কনফারেন্সটা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের দর্শন চেঞ্জ করে দিতে পারে। মানে ব্রিক্স মুদ্রার দিকে কি ঝুঁকতে পারে এই দেশগুলো? ডি-ডলারাইজেশন তো একটা ওয়ার্ড হয়েছে, এই ওয়ার্ডটা কি তুমি আগে কোনোদিন শুনেছিলে? এই ওয়ার্ডটা আমিও কিন্তু আগে কোনোদিন শুনিনি, কিন্তু কূটনীতির বই ডিমনিটাইজেশনের মতন ডি-ডলারাইজেশন এটা কিন্তু আমরা শুনিনি এর আগে। আমি অন্তত যা অল্প পড়াশোনা করি, নতুন শব্দ আজকে আমরা এটা কূটনীতি নিয়ে পড়াশোনা করি। আমার আজকে রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল পেপার বেরিয়েছে, সেখানে আমার লেখাও বেরিয়েছে এটা নিয়ে। ডি-ডলারাইজেশন লেখাটা আমি বা শব্দটা আমি খুব রিসেন্টলি কিছু ডিপ্লোম্যাটিক পেপারসে পড়তে শুরু করছি। আমার প্রশ্ন হলো, একটা ওয়ার্ড হঠাৎ করে মার্কেট হচ্ছে কেন? এটা আমার প্রশ্ন, কারণ এই ওয়ার্ডটা তো আমি আগে শুনিনি। বা এটা কি আমেরিকা কোথাও একটা ভয় পাচ্ছে, সেই কারণে কি দক্ষিণ পূর্ব এশিয়াতে ঘাঁটি গাড়ার জন্য এতটা তারা ছটফট করছে? দেখো, ভয় সবার মনে আছে। তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, ভয় তোমার মনেও আছে। আর তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, তোমারও উইক পয়েন্ট আছে। সুতরাং আমরা বলি না, আমাদের বডিতে অনেকগুলো উইক পয়েন্ট আছে। একটা নার্ভ আছে এরকম টিপে ধরলে তুমি বসে পড়বে, একটা নার্ভ টিপে ধরলে তুমি দৌড়াতে শুরু করবে। এতে বাংলাদেশ তো কিছু বুঝতে পারছে না, তারা তো একটা ঘুঁটি জাস্ট। তারাও বাংলাদেশ, আমি আবারও বলছি, আবারও তুমি আমার মুখ থেকে কথাটা বার করাবে, লুঙ্গির বুক পকেট খুব ইম্পর্টেন্ট। এই কথাটা প্রথম থেকেই আমরা আজকে শুনিনি একবারও, বলতে খুব কিরকম একটা লাগে, একটা লুঙ্গির বুক পকেট, ওদের একটা ইম্পর্টেন্স আছে। যেরকম লুঙ্গিতে বুক পকেটের ইম্পর্টেন্স আছে, ততটাই বিশ্ব জিও পলিটিক্সে ওদের ইম্পর্টেন্স আছে। তো ওদের ইম্পর্টেন্সটা আমাকে দিতেই হবে। তবে একটা কথা আমি তোমাকে বলি, বাচ্চা থাকাই দরকার। বাচ্চা ছেলেরা বড়দের সিনেমা দেখার প্রয়োজন নেই। এটা একটা না অ্যাডাল্ট রেটেড সিনেমা চলছে। লেখা থাকে বড়দের সিনেমা চলছে। এই বড়দের সিনেমায় রাশিয়া দেখবে, ইন্ডিয়া দেখবে, চায়না দেখবে, আমেরিকা দেখবে। এই সিনেমার মধ্যে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে ঘরে ঢুকলে যা হয় আর কি, মানে সবাই বোঝাবার চেষ্টা করছে, বাবু এটা তোমার সিনেমা না, তুমি বাইরে যাও, আমরা তোমাকে পপকর্ন পাঠাচ্ছি। ও বুঝতে পারছে না, ও ভাবছে যে আমার তো আমার 15 বছর হয়ে গেছে, আমি তাহলে আর 3 বছর দরকার নেই, আমি ঢুকে পড়বো 18 বছরের ঊর্ধ্বে সিনেমাটা দেখতে। ও বুঝতে পারছে না। এই যে আমেরিকা যেভাবে জাহাজ নিয়ে ঢুকে পড়লো, তাতে শোনা যাচ্ছে খাদ্য সামগ্রী ছিল এবং নাকি প্রচুর অস্ত্রও তাতে ঢুকেছে, শোনা যাচ্ছে, সূত্রের খবর, আমরা যা ছবি বা যা দেখছি। এতে কি মনে হচ্ছে, মানে উপনিবেশটা কি তাহলে